KTV Originals। দেখছেন কলকাতা টিভি, সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, তোমাকে স্বাগত স্টেডিয়াম বুলেটিনে। কালকে শহরে মেসি আসছে, আমরা সেই খবরে তো থাকবোই, তবে তার আগে গতকালকের এই ম্যাচ আর সেই ম্যাচে ভারতের এই বিশ্রী বোলিং এবং যার ফলে ভারতেরই হার, তুমি কি বলবে? দেখো, খুব খারাপ। মেসি আসছে সেটা যেমন খুব আনন্দের, সেটা নিয়ে আমরা পরে আলোচনায় আসবো। তবে গতকালের যে ম্যাচ হয়েছে সেটা অত্যন্ত খারাপ, বিশ্রী বোলিংয়ের জন্য, জঘন্য বোলিংয়ের জন্য হার হয়েছে ভারতের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হর্ষদীপ সিংয়ের 7টা ওয়াইড এবং সব মিলিয়ে 16টা যদি খুব ভুল না করি 16টা ওয়াইড হয়েছে, এবং এর আগে ওভারে 13টা বল হয়েছে, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু 7টা ওয়াইড আজ পর্যন্ত হয়নি। এটা লজ্জাজনক হার। এবং বলা যেতে পারে হর্ষদীপ সিংয়ের ঘরের মাঠ পাঞ্জাবে মুল্লানপুরে যেখানে খেলা হয়েছে, সেখানে পাঞ্জাবের 3জন ক্রিকেটার কালকে খেলেছেন, 3জনই ব্যর্থ হয়েছেন। শুভমান গিল, সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা তো অবশ্যই ছিলেন। অভিষেক শর্মা সেইভাবে জ্বলে উঠতে পারেননি। এবং তারপরে হচ্ছে হর্ষদীপ সিংয়ের এই বিশ্রী জঘন্য বোলিং এবং গৌতম গম্ভীরের রেগে যাওয়া, সব কিছু নিয়ে একটা খুব বাজে দিন গেছে ভারতীয় ক্রিকেটে। যদিও আবার 5 রানে, শেষ 5 রানে 5টা উইকেট পড়ে যায়, মানে এই রকম ঘটনা কার্যত দেখা যায়নি। প্রথম ম্যাচে 101 রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে বিশ্রী হার, কোনোভাবেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা মেনে নিতে পারছেন না। এবং যেভাবে বোলিং হয়েছে, ভারতীয় বোলিংকে কাটছে দিশেহারা লেগেছে। এবং এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে পিসিআরকে বলবো ওটা গ্রাফিক্সটা দেখাতে, যে গতকালের ম্যাচে ভারতীয় বোলিং পারফরমেন্স ঠিক কীরকম ছিল একবার দেখে নেবো গ্রাফিক্সটা। হর্ষদীপ সিং 4 ওভারে 54 রান দিয়ে 9টা ওয়াইড করেছে, 9টা ওয়াইড হর্ষদীপ সিং। বুমরা 4 ওভারে 45 রান, 2টো ওয়াইড। বরুণ চক্রবর্তী 4 ওভারে 29 রান, 2টো উইকেট, কোনো ওয়াইড নেই। অক্ষর প্যাটেল 3 ওভারে 27 রান, 1টা উইকেট, 1টা ওয়াইড। হার্দিক পান্ডিয়া 3 ওভারে 34 রান, 3টি ওয়াইড। শুভম দুবে 2 ওভার বল করে 18 রান দিয়েছে, 1টি ওয়াইড। সব মিলিয়ে 9, 2, 11, 12, 12, 3, 15 এবং 1, টোটাল 16টা ওয়াইড হয়েছে একটা ম্যাচে। ভাবা যায় টি20-র মতো ম্যাচে যে 16টা ওয়াইড, মানে কার্যত 3 ওভার অতিরিক্ত বল করেছে ভারত। এবং তারপরে এই একটা বিশাল সংখ্যক রান সাউথ আফ্রিকা তুলে ফেলে, 213 রান করেছে সাউথ আফ্রিকা। এবং সেই জবাবে যদিও জেতা সম্ভব ছিল, যেহেতু ক্রিকেটে সব কিছু আনপ্রেডিক্টেবল, 358 রান করে সাউথ আফ্রিকা যখন ম্যাচ জিততে পারে, তখন ভারতের 213 রান তারা করা কার্যত অসম্ভব ছিল না, যেখানে অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদবের মতো এই রকম ব্যাটাররা রয়েছেন। তারপরেও হারতে হলো, কারণ কালকেও অভিষেক শর্মা ব্যর্থ। অভিষেক শর্মা প্রতিদিন খেলবেন এমনটা কোথাও লেখা নেই। তাহলে বাকিরা কি করছেন? শুভমান গিল কি করছেন? সূর্যকুমার যাদব কি করছেন? তাদের ব্যাটে কেন রান নেই? বারবার সেই 4 রানের গেরোয় আটকে যাচ্ছেন। এবং কালকে তো দেখাই গেল ফার্স্ট বলে আউট। কেন এইভাবে কেন হচ্ছে? সব মিলিয়ে এবার দেখব ভারতীয় ব্যাটিংটা ঠিক কীরকম হয়েছে। কালকে স্কোরবোর্ডটা একবার দেখে নেব, সেখানে পুরোপুরি এক্সপ্লেনেশনটা করবো। দেখে নেওয়া যাচ্ছে অভিষেক শর্মা মাত্র 17 রান, শুভমান গিল 0-1 বলে, অক্ষর প্যাটেল 21 রান 21 বলে। কেন 3 নম্বরে? তার এক্সপ্লেনেশন সূর্যকুমার যাদব দিয়েছেন, কিন্তু জানি না যে কেন 3 নম্বরে অক্ষর প্যাটেল। সূর্যকুমার যাদব 5 রান, তিলক বর্মা লড়াই করেছেন 34 বলে 62, হার্দিক পান্ডিয়া 23 বলে 20, জিতেশ শর্মা 17 বলে 27 রান। কিন্তু যদি আপনারা দেখেন যে লাস্ট 5 উইকেট কিন্তু 5 রানে পড়েছে। কীভাবে শিবম দুবে কালকে 1 রান ফেলিওর। হর্ষদীপ সিংয়ের কথা না বলেই ভালো, কালকে তার জঘন্য দিন গেছে বলা যেতে পারে। এবং বরুণ চক্রবর্তী কালকে দারুণ বোলিং করেছেন, তার হাতে তো ব্যাটটা আশা করা যায় না, তাই 0 রান। তো কিছুটা লড়াই দেওয়ার চেষ্টাও তার মধ্যে নেই। জসপ্রীত বুমরা কালকে নট আউট, কোনো রকম ব্যাটে বলটাও ঠেকাতে পারেনি। সব মিলিয়ে কালকে ভারতীয় ক্রিকেটের জন্য একটা লজ্জাজনক দিন, লজ্জাজনক হার বলা যেতে পারে। এবং তারপরে এটা এই হারের পর সাউথ আফ্রিকার একটা রেকর্ড করেছে। এবং সূর্যকুমার যাদব অসাধারণ বলেছে, ওকে ফাইন। কেন সূর্যকুমার যাদব এক্স্যাক্টলি কি বলেছে এই ম্যাচের পর, মানে এই হারের পর, সেটা একবার গ্রাফিক্সে দেখে নেওয়ার চেষ্টা করব। সূর্যকুমার যাদব অনেকগুলো পয়েন্ট বলেছেন, তার মধ্যে 4টে পয়েন্ট আমরা বেছে নিয়েছি। 1, আমার এবং শুভমনের শুরুটা ভালো করা উচিত ছিল, অভিষেক সবসময় কাজটা করে দেবে, এটা হয় না। এটাই আমরা এক্সপ্লেন করেছিলাম যে প্রথমে এটা করা সম্ভব নয়, সব প্রতিদিন অভিষেক শর্মা খেলবে, এটা সম্ভব নয়। দায় আমার, তিনি নিজে দায় নিয়েছেন, আরও বেশিক্ষণ ব্যাট করা উচিত ছিল। আমাকে
ওকে আগে 3 নম্বরে, মানে এটা অক্ষর প্যাটেল নিয়ে যে প্রশ্নটা বারবার উঠছে, যে অক্ষর প্যাটেলকে 3 নম্বরে কেন ব্যাট করতে দেখেছি, চাইবো ভবিষ্যতে তাই করুক, ও তো ভালো ব্যাট করছে, এটা এক্সপ্লেনেশন দিয়েছেন ক্যাপ্টেন। এবং যেটা লাস্ট পয়েন্ট, প্রথম পরিকল্পনাটা বোলারদের নিয়ে যেটা বলেছে, প্রথম পরিকল্পনাটা যখন কাজে লাগলো না তখন আমাদের দ্বিতীয় পরিকল্পনায় যাওয়া উচিত ছিল, কেন যাওনি ভাই? এটাই তো ওয়ার্ল্ড কাপের আগে ম্যাচ চলছে, যাওয়া তো অবশ্যই উচিত। শিশির সমস্যা করেছে দক্ষিণ আফ্রিকা, বরং প্রথম ইনিংসটা দেখে বুঝে কোন লেন্থে বল করতে হবে সেটা আমাদের জানা উচিত ছিল, আমাদের ওদের দেখে শিখতে হবে। কেন নয়, 358 করে একটা টিম ওয়ানডে জিতছে, তারা 101 রানে হারার পরে এইভাবে কামব্যাক বলা যেতে পারে, তাহলে শেখা তো অবশ্যই উচিত। সূর্যকুমার যাদব, তোমার তো ব্যাটে রান আসা উচিত, তুমি অধিনায়ক, শুধু ক্যাপ্টেন্সি দিয়ে তো ম্যাচ জেতা যায় না। আর কি বলবো, এর থেকে লজ্জাজনক দিন আর কিছু হতে পারে না। একেবারেই অর্পণদা, তুমি যেমনটা বললে ভারতের একদম লজ্জাজনক হার। তবে আমরা এই খবরেই থাকবো, তবে সময় হয়ে গিয়েছে ছোট্ট একটা বিরতির পর আবার ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অর্পণদা, আমরা যেই আলোচনায় ছিলাম, এবার সাউথ আফ্রিকার নয়া রেকর্ড, সেটা নিয়ে তুমি ঠিক কি বলবে? সাউথ আফ্রিকার নয়া রেকর্ড, সেটা ভারতের লজ্জার জন্য এই রেকর্ড হয়েছে। এর আগে মানে ভারতকে সবচেয়ে বেশি টি20তে কারা হারিয়েছে সেই রেকর্ড ছিল অস্ট্রেলিয়া, এবং সেখানে সাউথ আফ্রিকা 3টি দল একসঙ্গে ছিল, কিন্তু কালকে হারানোর পর সেই রেকর্ডটা ভেঙে গিয়েছে। সাউথ আফ্রিকা এক্স্যাক্টলি কি নয়া রেকর্ড করেছে আমরা স্ক্রিনে একবার দেখাবো, এবং ভারতের লজ্জার হারে সাউথ আফ্রিকার নয়া রেকর্ড। এখানে সাউথ আফ্রিকা কি না, ভারতের বিরুদ্ধে টি20 ম্যাচে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এতদিন পর্যন্ত যৌথভাবে ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আর বৃহস্পতিবার দুদেশকে টপকে শীর্ষে উঠে এসছে প্রোটিয়ারা, 12টা করে ম্যাচ জিতেছিল, কিন্তু তারপরে কালকে ভারতকে হারানোর পর একটা নয়া রেকর্ড করেছে দক্ষিণ আফ্রিকা। নিঃসন্দেহে বলতে হবে যে গত ম্যাচে তুমি যদি দেখো যে আমাদের কুইন্টন ডিকক কলকাতা নাইট রাইডার্সের খেলতো, তাকে কলকাতা ছেড়ে দিয়েছে, কিন্তু ডিকক প্রথম ম্যাচে তার পারফরমেন্স ঠিকমতো পায়নি দল, তারপরের ম্যাচে অর্থাৎ গতকালের ম্যাচে কিন্তু জ্বলে উঠেছে ডিককের ব্যাট, এবং দক্ষিণ আফ্রিকাকে একটা অসাধারণ স্টার্ট দিয়েছে। সেই স্টার্টের ওপরে কিন্তু 213 রানের একটা লম্বা একটা বড় ইনিংস তারা তৈরি করতে পেরেছে। ভারতীয় বোলারদের নিয়ে কার্যত ছিনিমিনি খেলেছে, এবং ভারতের হারার পর এই যে পিছন দিকে দেখতে পাচ্ছেন একটা রেকর্ডটা, সেই রেকর্ডটা দক্ষিণ আফ্রিকা করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কালকে দিনটা দক্ষিণ আফ্রিকার ছিল একেবারেই তুমি যেমনটা বললে। আর এর পাশাপাশি আরেকটা বিষয় জিজ্ঞাসা করব, যে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি, সেটা নিয়ে তুমি কি বলবে? দেখো, এটা খুব জল্পনা চলছিল যে আদৌ বিরাট কোহলি ঘরোয়া ক্রিকেট খেলবেন কিনা। রোহিত শর্মা, এবং ভারতীয় ক্রিকেট এখন নতুন নিয়ম হয়ে গেছে, গম্ভীর জবে থেকে এসছেন যে প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, সেটা নিয়ে কোনো আনডাউটেডলি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, খেলাটা উচিত। রোহিত শর্মা আগেই খেলবেন বলেছিলেন, সব ম্যাচ হয়তো নয়, কিন্তু বিরাট কোহলিকে নিয়ে সংশয় ছিল, তিনি প্রথমে অরাজি ছিলেন, তারপর কিন্তু সব ম্যাচ তিনি খেলবেন না, কয়েকটি ম্যাচ তিনি খেলবেন, ঋষভ পান্ত খেলবেন। এবং কালকে ডিসিএর পক্ষ, দিল্লি ক্রিকেটের পক্ষ থেকে একটা বিবৃতিও দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে কি জানানো হয়েছে একবার দেখে নেবো, যে কতগুলো ম্যাচ বিরাট কোহলি খেলবেন, আদৌ সেটা থেকে জানা যাবে কিনা। তবে বিরাট কোহলি ঘরোয়া ক্রিকেট খেলবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে সব ম্যাচ নয়। দিল্লি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে আসন্ন বিজয় হাজারে ট্রফির জন্য প্রাথমিক দল বেছে নিয়েছেন নির্বাচকরা। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে যারা খেলেছেন তাদেরও প্রাথমিক দলে রাখা হয়েছে। বিজয় হাজারে ট্রফি আগে দলের সঙ্গে যোগ দেবেন কোহলি এবং পন্ত, ভীষণ গুরুত্বপূর্ণ। বিরাট কোহলি একটা খুব কথা বলেছিলেন যখন ওয়ানডেতে তার ব্যাট কথা বলছিল, সাউথ আফ্রিকার এগেনস্টে 2টো সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি, নট আউট, এবং সেখানে কোহলি বলেছেন যে মেন্টাল দিকটাই আসল দিক। কিন্তু তার জন্য এই যে ওয়ানডে তিনি খেলছেন, শুধু একটা ফরম্যাট খেলছেন, তার জন্য প্র্যাকটিস বা অবশ্যই দরকার, তার জন্য মেন্টাল কন্ডিশনটা সবার আগে প্রয়োজন। তখন থেকে একটা জল্পনা তৈরি হয়েছিল আদৌ বিরাট কোহলি খেলবেন কিনা ঘরোয়া ক্রিকেটে। বলা যেতে পারে কার্যত গম্ভীরকে এক হাত নিয়েছিলেন, কিন্তু দিনের শেষে তিনি রাজি হয়েছেন। তিনি সব ম্যাচ খেলবেন না, তবে বেশ কতগুলি ম্যাচ খেলবেন, তবে সেই তালিকা এখনও পাওয়া যায়নি। কিন্তু দিনের শেষে বিবৃতি দিয়ে দিল্লি ক্রিকেট সংস্থা জানিয়েছে যে বিরাট কোহলি এবং ঋষভ পান্ত দুজনেই ঘরোয়া ক্রিকেট খেলবেন। আজকে 11 তারিখ, আর 4 দিন পর, আর 5 দিন পর বলা ভালো, 16ই ডিসেম্বর আইপিএলের অকশন রয়েছে, সেখানে কীরকম হয় সেদিকে সবার তো নজর থাকবেই। তবে কোহলি যে আবার মাঠে নামছে, আমরা দেখেছিলাম যে এর আগে রঞ্জি ম্যাচ খেলেছিল, পুরো স্টেডিয়াম খাচাখাচ ভরা হুয়া হে, এরকম একটা ঘটনা ঘটেছিল। আবারও মনে হয় যখন বিজয় হাজারে ট্রফিতে খেলবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা, তখনও বোধহয় স্টেডিয়াম পুরোপুরিভাবে ভরা থাকবে, এবং ঘরোয়া ক্রিকেটে একটা বাড়তি অক্সিজেন পাওয়া যাবে, এমনটাই অন্তত ক্রিকেট মহলের একাংশের মত।
একেবারেই অর্পণদা, আমরা এই আলোচনায় তো থাকবোই, তবে সময় হয়ে গিয়েছে একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অর্পণদা, তুমি যেমনটা বলছিলে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই ঘরোয়া ক্রিকেট খেলবেন, তবে ভারতীয় ক্রিকেটে এই দুই তারকার কতটা প্রয়োজনীয়তা রয়েছে বলে তোমার মনে হয়? প্রয়োজনীয়তা বলতে মানে এটা খুব ক্লিশে একটা বিষয়, এবং মানে এই এই প্রশ্ন করে 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 লোকে ফেড আপ হয়ে গেছে, এবং তারা এতদিনে বুঝেও গিয়েছে যে ভারতীয় ক্রিকেটে এই দুই মহাতারকা অবিচ্ছিন্ন অংশ। তারা আরও 2 বছর যদি সব ফরম্যাট খেলতো তাহলে ভারতেরই উপকার হতো। যদি টি-20টা বাদ দিলাম, যদি টেস্টে অন্তত খেলতো, এই যে গম্ভীরের এগিয়ে চলো নীতি, নিউ জেনারেশন, এইসব যদি না হয়, আরও দুটো বছর এই মহাতারকা খেলতো, তাহলে হয়তো টেস্টে এইরকম হাল হতো না। ঘরের মাটিতে দিনে হেরেই চলেছে, হোয়াইট ওয়াশ হয়ে যাচ্ছে, এই দিন বোধহয় দেখতে হতো না। এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা যেটা হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা, এই দুই নাম যথেষ্ট। এবং যশস্বী জয়সওয়াল বলেই দিয়েছেন যে এই দুজন ক্রিকেটার থাকলে, কেএল রাহুলও বলেছেন যে ড্রেসিং রুমের মহল কীরকম থাকে। মানে এই দুই ক্রিকেটার থাকা মানে বাড়তি অক্সিজেন ভারতীয় দলে, কারণ এই দুই মহাতারকা যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। সব মিলিয়ে একটা অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি হতে পারে। রোহিত শর্মা ক্যাপ্টেন নন, অথচ দেখা গিয়েছে ওয়ানডেতে তিনি কিভাবে কেএল রাহুলকে সাহায্য করেছেন। প্রয়োজনে তিনি নিজে, মনে হচ্ছিল যেন অধিনায়ক রোহিত শর্মাই, তিনি যেভাবে ফিল্ড সেট করছিলেন, যেভাবে বোলারকে বল করতে বলছিলেন, এবং যেভাবে কুলদীপের উইকেট না নেওয়া নিয়ে রোহিত শর্মার না করে দেওয়া, ডিআরএস না নেওয়া, সেখানে কেএল রাহুল কিছু বলতেই পারছে না। মজার বিষয়, মানে এক কথায় বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের জন্য কি নতুন করে বলার কিছু নেই। তারা আবার ঘরোয়া ক্রিকেট খেলছে, ঘরোয়া ক্রিকেটে আবার একটা অক্সিজেন আসবে, পুরো স্টেডিয়াম ভরা থাকবে, এবং তারা শুধুমাত্র একটা ফরম্যাট খেলে, সুস্মিতা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বয়সে, একজনের 38, একজনের 37 বছর বয়সে এসে একজন 1 নম্বর ওডিআই ব্যাটার আর একজন 2 নম্বর ওডিআই ব্যাটার, মানে আর কিছু জবাব দেওয়ার মতো থাকতে পারে না। মানে ভারতীয় ক্রিকেটে রোকো জুটি যে কতটা অনস্বীকার্য এবং কতটা প্রয়োজনীয়, তুমি যে প্রশ্নটা করলে, সেটা ধারে ভারে, ম্যাচ পারফরমেন্সে, এবং তাদের যে ব্যক্তিগত স্কোর কার্ড বলছে, সব মিলিয়ে একাকার হয়ে গিয়েছে। এবং ট্রোল হচ্ছেন চারিদিকে। গৌতম গম্ভীর রিসেন্টলি একটা দেখা যাচ্ছে যে তাকে নাকি থাপ্পড় মারছেন বিরাট কোহলি এআই দিয়ে, যদিও এগুলো করা উচিত নয় এআই এর মাধ্যমে, কিন্তু এইগুলো মিম হিসেবে ঘুরে বেড়াচ্ছে। এটা ভুলে গেলে চলবে না যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই কিন্তু মানে একটা ওয়েভ বলা যেতে পারে, একটা আবেগ বলা যেতে পারে। ভারতে ক্রিকেট মানে হচ্ছে লার্জার দ্যান লাইফ, এদের কাছে মহাতারকা তারা। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে একটু তাদের নিয়ে এপাশ ওপাশ হলে মানে ট্রোলের শিকার হতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই আর কি। সেটাই হচ্ছেন গৌতম গম্ভীর, তবে যদিও সেটা খুব বেশি করা উচিত নয়, অনভিপ্রেত বলা যেতে পারে। এবং ভারতীয় ক্রিকেটে রোকো জুটি আবার ফিরবে, মানে ওয়ানডে তো থাকবেই, 2027 বিশ্বকাপে তাদেরকে দেখা যাবে। আমার মনে হয় সেই সম্ভাবনাটা একবারে তৈরি হয়ে গিয়েছে। খেলবেন না এরকম সম্ভাবনা নেই, এবং 2027 বিশ্বকাপ রোহিত শর্মা বিরাট কোহলি ছাড়া সম্ভব নয়, এটুকু তো আমি বলতে পারি। আচ্ছা অর্পণদা, আরও একটি বিষয় আমি তোমার থেকে জানতে চাইবো, টি-20 বিশ্বকাপের টিকিট সেটা কিভাবে পাওয়া যাবে? টি-20 বিশ্বকাপের টিকিট গতকাল, অর্থাৎ ম্যাচের দিন 6:45 থেকে লাইভ হয়ে গিয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদেরকে বলি, যেটা আইসিসি এবারে করেছেন, 100 টাকাতেও ওয়ার্ল্ড কাপের টিকিট আপনি পাবেন, এবং সেটা 20 লক্ষ টিকিট ছাড়া হচ্ছে 100 টাকায়। মোটোটা যেটা হচ্ছে যে যেখানে যেখানে খেলা হচ্ছে সবাই খেলা দেখুক, দামি দামি টিকিট না হয়ে কম দামি টিকিটের মধ্যেও খেলাটা দেখুক অন্তত, এটাই চায় আইসিসি। সেই কারণে 100 টাকার টিকিট নিয়ে আসছে বিশ্বকাপে, এটা সবচেয়ে বিষয়। এবং কিভাবে টিকিটটা কাটবেন সেটা আমরা একটা স্টেডিয়াম বোর্ডিংয়ে দর্শকদের জন্য করেছি, গ্রাফিক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যে এই যে পিছন থেকে গ্রাফিক্সটা চলছে দেখতে পাচ্ছেন, যে 11ই ডিসেম্বর অর্থাৎ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যে 6:45 থেকে বিশ্বকাপের টিকিট শুরু হয়ে গিয়েছে। tickets.cricketworldcup.com, বাংলায় লিখে দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয়। ticket.cricketworldcup.com, এই ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে হবে। আপাতত প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে, দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে তা খুব তাড়াতাড়ি জানানো হবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ এতগুলো বিষয়, তার মধ্যে হচ্ছে 100 টাকাতে টি-20 বিশ্বকাপ দেখতে পাবেন। ইডেন ম্যাচ রয়েছে, যারা বাঙালি, যারা কলকাতায় থাকেন, তারা ইডেনে ম্যাচ দেখতে পারবেন, টি-20 বিশ্বকাপ দেখতে পারবেন। তবে ভারত পাকিস্তান ম্যাচের জন্য আপনাকে কলম্বোতে, শ্রীলঙ্কায় যেতে হবে, কারণ একদম নিরপেক্ষ ভেন্যুতে এই ম্যাচ হবে। তবে সব ছাড়িয়ে, যেটা আবার আলোচনা বিভিন্ন রিপিট করছি, 100 টাকাতেও বিশ্বকাপ দেখা যাবে।
একেবারেই তুমি যেমনটা বললে, তবে এখন তো আর টিকিট কাটতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই আলোচনায় আমরা থাকবো, তবে সময় হয়ে গিয়েছে একটা ছোট্ট বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর শুরুতেই আমি যেই কথা বলছিলাম যে কাল মেসি আসছেন, তার পাশাপাশি কিন্তু শাহরুখ খানও আসছেন। তবে আর বলতে হবে না যে পরিবেশটা ঠিক কেমন তৈরি হবে। তবে মেসির সঙ্গে ছবি তুলতে গেলে কত টাকা লাগবে বলুন তো, কত টাকা লাগবে অর্পণদা? সে তো বলবোই, কিন্তু এই যে তুমি শাহরুখ খানের গল্প বললে, অনেক জল্পনা ছিল যে কে কে মঞ্চে থাকছে। সৌরভ গাঙ্গুলি থাকবেন, লিয়েন্ডার পেজ থাকবেন, শাহরুখ খান থাকবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। তিনি টুইট করে সেই সংশয় দূর করেছেন এবং তিনি আগামীকাল যুব ভারতীতে থাকছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি একটি টুইটও করেছেন, যে টুইট আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে, দিস টাইম রাউন্ড নট ফ্লাইং মাই নাইট ইন কলকাতা অ্যান্ড হোপিং দ্য ডে রাইড ইজ কমপ্লিটলি মেসি। লাস্ট লাইন, সি ইউ গাইজ অন দ্য 30th অ্যাট দ্য সল্ট লেক স্টেডিয়াম। অর্থাৎ শাহরুখ খান থাকছেন মেসির সঙ্গে নাইট রাইডার্সের ম্যাচ। তিনি তারা ক্রিকেটার হয়তো খেলবেন না, কিন্তু মেসির সল্টলেক স্টেডিয়ামে থাকবেন, যুব ভারতী স্টেডিয়ামে থাকবেন, সেখানে শাহরুখ খান থাকছেন। শাহরুখ মেসি যুগলবন্দি দেখতে পাবে কলকাতা। সব মিলিয়ে শনিবার দিন মেসিময় থাকছে কলকাতা। শুধুমাত্র তাই নয়, তিনি হায়দ্রাবাদ যাবেন, মুম্বাই যাবেন, দিল্লি যাবেন, সেখানে যাবেন, পুরো স্কেডিউল মাপা। এবং এই যে মেসি জ্বরে আক্রান্ত, মূর্তি তৈরি করা হয়েছে মেসির, মেসি জ্বরে পুরো শহর আক্রান্ত বলা যেতে পারে, সেই খবর আগামীকাল আমরা স্টেডিয়াম বুলেটিনে অবশ্যই দেখাবো। তবে যে প্রশ্নটা সুস্মিতা আমায় করলো, যে ও আমায় টিকিট দেয় না, নিজে টিকিট পেয়েছে, মেসিকে কালকে দেখতে যাবে, এবং তার চেয়েও বড় কথা শাহরুখ মেসি একসঙ্গে দেখবে, ওপেনলি বলে দিলাম, ও আমায় টিকিট দেয়নি। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে কত টাকায় মেসির সঙ্গে ছবি তুলতে পারবেন, চমকে উঠবেন। অঙ্কটা জানলে চমকে উঠবেন। আমরা একটা গ্রাফিক্স করেছি যে কতগুলো পর্যায়ে কত টাকার মাধ্যমে মেসির সঙ্গে ছবি তোলা যাবে, সেটা আপনাদের দেখাই। 10 লক্ষ টাকা, আপনারা সবাই জেনে গিয়েছেন, এটা খুব কমন যে 10 লক্ষ টাকা এবং জিএসটি মেসির সঙ্গে ছবি তোলার পাশাপাশি মেসির সই করা আর্জেন্টিনার জার্সি পাবেন, যারা 10 লক্ষ টাকা দেবেন। বলিউড তারকাদের সঙ্গে মেসির সাক্ষাৎ, সেই অংশটুকু দেখতে পাবেন একদম চোখের সামনে। পেনাল্টি কিক মেসি করবেন, সেটা সরাসরি দেখতে পাবেন। এবং ডিনারের ব্যবস্থা থাকবে, ডিনারও আপনারা করতে পারবেন যারা 10 লক্ষ টাকার টিকিট কাটবেন। প্রথম 100 জনের কাছে এই সুযোগ রয়েছে। আমার মনে হয় অলরেডি ফুরিয়ে গিয়েছে 10 লক্ষ টাকা। এর পরেরটা কিন্তু স্টেডিয়াম বুলেটিন দর্শকদের জন্য স্পেশাল। কত টাকার টিকিট কাটলে কি কি সুবিধে পাবেন? 12.5 লক্ষ টাকা, তার সঙ্গে জিএসটি। বাবা ছেলে একসঙ্গে যেতে পারবেন, কিন্তু ছবি তুলতে পারবেন একজন। আর্জেন্টিনার জার্সি, মেসি সই করা জার্সি, দুজনেই জার্সিটা পাবেন। মেসির পেনাল্টি কিক দেখতে পাবেন এবং ডিনারে অংশ নেওয়ার সুযোগ থাকছে 12.5 লক্ষ টাকার টিকিটে। নেক্সট দেখেন, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 25 লক্ষ টাকার টিকিট, তার সঙ্গে জিএসটি রয়েছে। 25 লক্ষ টাকার টিকিটে ফ্যামিলি প্যাকেজ, দুজন মেসির সঙ্গে ছবি তুলতে পারবেন, দুজনেই মেসি সই করা জার্সি পাবেন, 4 জন মেসির পেনাল্টি কিক দেখার সুযোগ পাবেন, সরাসরিভাবে ডিনারে অংশ নিতে পারবেন। প্যাকেজে চলে যাচ্ছে প্যাকেজ। এরপরে হচ্ছে কর্পোরেট প্যাকেজ রয়েছে, সেটাই অঙ্কটা শুনলে আপনারা ঘাবড়ে যাবেন। 95 lakhs, ক্যান ইউ বিলিভ ইট? 25 লক্ষ টাকা প্লাস জিএসটি কর্পোরেট প্যাকেজ দিলে কর্পোরেট লেভেলের সম্মান মেসির কাছ থেকে আপনারা পাবেন। মোমেন্টও পাবেন 95 লক্ষ টাকায়। কর্পোরেট দলের সদস্যদের সঙ্গে মেসির ছবি তোলার সুযোগ থাকছে, পুরো দল ছবি তুলতে পারবে মেসির সঙ্গে। এবং প্রত্যেকের জন্য মেসির সই করা জার্সি থাকছে। এবং অবশ্যই ডিনার তো ম্যান্ডেটারি, এবং লাইভ মেসিকে দেখা যাবে। অর্থাৎ 4 ধরনের টিকিট হয়েছে, মানে স্টেডিয়াম ছাড়া 4 ধরনের টিকিট, 10 লক্ষ, 12.5 লক্ষ, 25 লক্ষ এবং 95 লক্ষ। এই দামের টিকিট কিনলে কি কি সুবিধে পাবেন স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের জন্য আপনাদের কাছে সেটা তুলে ধরলাম। কালকে মেসি আসছেন, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তো আর একটু সইতে হবে। কিন্তু সুস্মিতা আমায় টিকিট দেবে না বলে দিয়েছে, নিজে একা দেখতে যাবেন মেসিকে, সেই সৌভাগ্য আমার নেই। তো আর কি করা যাবে, ও যখন টিকিট দেবে না। কিন্তু দিনের শেষে মেসি আসবে কালকে, মেসি জ্বরে আক্রান্ত আপনারা থাকবেন, পুরো কলকাতা মেসি জ্বরে আক্রান্ত থাকবে। লাইভ কাভারেজ দেখা যাবে, মেসি কী করবেন সেটা দেখা যাবে, মেসির ফ্যামিলি আসছে সেটা দেখতে পাবেন, এবং মেসি বাচ্চাদের সঙ্গে কথা বলবেন, তাদের কী কী উন্নতি করার দরকার রয়েছে সেগুলো নিয়ে কথা বলবেন। সৌরভ গাঙ্গুলি থাকবেন, লিয়েন্ডার পেজ থাকবেন, শাহরুখ খান থাকবেন। আর কি চান, মানে একদিনে শহরে মেগা ইভেন্ট, মেসি ইভেন্ট বলা যেতে পারে এক কথায়।
কালকে কলকাতার আর একটা মেসিময় কলকাতা হতে চলেছে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। তবে আজকে মনে হয় সময় শেষ হয়ে গিয়েছে। একেবারেই অর্পণদা, তবে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই কিন্তু একদম গোটা শহর মেসিময় হতে চলেছে। তবে আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। আপনারা বাকি সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভিতে।